ইতিহাস সাবজেক্টটা কেন কঠিন থেকে কঠিনতর হয়েছে? উত্তরগুলো শুনলে বা বিষয়গুলো বুঝতে পারলে তোমাদের নাম্বার পাওয়ার সুবিধা হবে এবং সেটা সহজ হবে যে কীরকম উত্তর লিখতে হয়। যেমন ধরো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 2 নম্বর মানের কোটি লিখতে বলে 3 থেকে 4টি লাইনে। তো কি উত্তর হয়? তোমরা যেটা প্রথম যে লাইন দুটো লেখো সেটা কিন্তু সবাইকার সাথে কমন হয়। কীরকম না, কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র মধুসূদন গুপ্ত সামাজিক কুসংস্কার ও জাতিচ্যুত হওয়ার ভয় না পেয়ে 1863 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ বা অ্যানাটমি শিক্ষা লাভ করেন, যা ছিল রক্ষণশীল গোষ্ঠীর বিপ্রতীপে বা বিপরীতে যুগান্তকারী ঘটনা। তোমরা এর মধ্যেও কয়েকটা কথা হয়তো লেখো না, সেটা হচ্ছে সামাজিক কুসংস্কার ও জাতিচ্যুত হওয়ার ভয় না পেয়ে বা বিপরীতে যুগান্তকারী ঘটনা, এটা এই একটা বিষয়। নেক্সট হচ্ছে পরের লাইনে তাছাড়া, এই লাইনটা অনেকেরই থাকে না বলে 1.5 1 করে পায় 2 হয় না। তাছাড়া তিনি লন্ডন ফার্মাকোপিয়া ও অ্যানাটমি গ্রন্থ দুটি বাংলায় অনুবাদ করে ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চাকে সহজতর বা সহজসাধ্য করে তোলেন। এইরকম টিপস, অর্থাৎ কি করে 2 নম্বর পেতে হয়। তোমার অনেক লাইন লিখেছো, প্রয়োজন নেই, টু দ্য পয়েন্ট সেখানে তথ্য আছে কিনা। অর্থাৎ তিনি অত খাতার ভিড়ে তোমার খাতাটিকে বেছে নিচ্ছেন, সেটাকে তোমাকে কিন্তু তুলে ধরতে হবে, নতুবা তুমি এভারেজ মার্ক পাবে। অর্থাৎ 90-এর 90 তোলার জন্য কতগুলো স্পেশাল বৈশিষ্ট্য থাকতে হয় সেটা তো নিশ্চয়ই জানো। এই ভিডিওতে আমার সাজেশন দেখানো মূল বিষয় নয়, কি করে উত্তর লিখতে হয় উত্তর সহ আলোচনা আমরা করছি। এমসিকিউ এসিকিউ কী করে হলে অর্থাৎ তোমার সময় কি করে ম্যানেজ করবে, পেজ কি করে ম্যানেজ করবে, এই বিষয়গুলো ডিসকাস করব। তারপরে 4 নম্বর মানের ক্ষেত্রে সেটাই আসছি। আগে প্রথমে এই জায়গাটায় আমরা চলে যাই। তো আর কদিন পরেই তোমাদের ইতিহাস পরীক্ষা। তো ইতিহাস পরীক্ষার সাজেশন অনেক দেখেছো। সাজেশন ব্যাপারটা আমার কাছে আর তেমন কিছু নতুন কিছু নয়। এখন মূল বিষয় হচ্ছে কি, তোমাদের এমসিকিউ থাকে 20টি। এই 20টি পরপর লাইন দিয়ে লিখবে। তোমাকে গতকালের ভিডিওতে আমরা ডিসকাস করেছি ভূগোল লেখার সময়। 20টি লিখবে পরপর, পাশাপাশি নয়, এবং সিরিয়ালি লিখবে। অর্থাৎ এটা তোমার যদি খাতার পেজ হয়, তোমার এই দিকে মার্জিন থাকছে এবং পরপর তুমি কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 13 থেকে 14টা লিখছো ফার্স্ট পেজে। তারপর তুমি সেকেন্ড পেজে তুমি পরের অংশটা লিখছো। তার মানে তোমার 2টো পেজ লাগছে এই এমসিকিউ তৈরি করার জন্য। তুমি এমসিকিউ তৈরিতে সময় পাবে 10 মিনিট, তার বেশি নেবে না। কোনো প্রশ্ন লিখবে না, শুধু দাগ নম্বর, অপশন এবং সঠিক উত্তরটি যেটি নির্বাচন হয়েছে। এরপর যদি মনে হয় কাটাকাটি, তাহলে একবার পেন থ্রো করবে। তারপর ওই জায়গাটাতে, যেহেতু ডান দিকটা ফাঁকা আছে, ওই জায়গাটিতে পুনরায় ক খ গ ঘ 4টে অপশন, তারপরে তোমার সঠিক উত্তর। এরপরে খ বিভাগ। এখানে তোমাকে 16টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। নিশ্চয়ই জানো যে 16খানা প্রশ্নের মধ্যে কটি উপবিভাগ রয়েছে? উপবিভাগ রয়েছে মোট 4টি। এই প্রত্যেকটি উপবিভাগ থেকে ন্যূনতম একটা করে প্রশ্ন তৈরি করতে, উত্তর করতেই হবে। অর্থাৎ এখানে তোমাদের ইতিহাসে ম্যাপ পয়েন্টিংও রয়েছে। ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়টা বলি যে খুব সহজ। আমার ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ইতিহাসের একদম করে হাতে করে দেখিয়ে দেওয়া হয়েছে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো এবং সেই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে
ইতিহাস ম্যাপটাকে ডাউনলোড করে তার উপর অন্তত কয়েকটা পেজ প্র্যাকটিস করে নেওয়া, দেখবে খুব কমন। আচ্ছা, এখানে তোমার সময় কত? 10 মিনিট। তার মানে 16টি প্রশ্নের জন্য তোমার 10 মিনিট সময় পাচ্ছ। উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। খেয়াল করবে, কোনো প্রশ্ন লিখবে না, শুধু উত্তরটুকু লিখবে। একটি বাক্য আমি তোমাদের যদি প্রশ্ন পড়ি, 24 সালের প্রশ্ন, যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, তাহলে এটা 2.1.1 তুমি লিখলে, তারপরে লিখলে 5 জুন। ঠিক আছে, তো এইটুকু উত্তর লিখলে এক নম্বর। এটা লেখার প্রয়োজন নেই, আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় 5 জুনকে, এমন লেখার প্রয়োজন নেই। এরপরে তোমার রয়েছে ঠিক বা ভুল। এই ঠিক ভুল 4টে, তুমি সবগুলো করবে, যতগুলো এমসিকিউ যতগুলো এসিকিউ আছে সব করবে, এমনটা নয় যে কোনোটা ছেড়ে দেবে। তো এখানে ঠিক ভুলে শুধুমাত্র ঠিক অথবা ভুল লিখবে। তুমি সত্য মিথ্যা, ট্রু ফলস, টিক মার্ক দেওয়া, ক্রস মার্ক দেওয়া, এগুলো কিছুই করবে না, কিচ্ছু করার দরকার নেই। 2.2.1 দিয়ে ভুল। ঠিক আছে, বাক্য লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নির্ণয় করতে বলা রয়েছে। তারপর তোমার রয়েছে উপবিভাগ 2.3, এখানে স্তম্ভ মেলানো রয়েছে। স্তম্ভ মেলানোটা কালকে দেখিয়েছি। প্রথমে বাম স্তম্ভটা লিখে নেবে, বাম স্তম্ভটা লেখার পরে ডান দিকে তার প্যারালালে যে উত্তরটা আসবে সেটা তুমি করছো। এরপর উপবিভাগ 2.4, এখানে ম্যাপ পয়েন্টিং 4টে দেওয়া রয়েছে। 4টে ম্যাপ পয়েন্টিং খুব সহজ আসবে আশা করি, এবং 4টে ম্যাপ পয়েন্টিং তুমি করতে পারবে, সেরকমভাবেই ভিডিও দেওয়া রয়েছে, কোনো চাপ নেই। প্রবলেম হয় বিবৃতি ব্যাখ্যাতে। বিবৃতি ব্যাখ্যাতে তোমার মনে হয় যে 3টে অপশনই বোধহয় ঠিক, কিন্তু এই জন্য তুমি বারবার পড়বে, অর্থাৎ সমস্ত অপশন লাইনটা কি লেখা রয়েছে সেটা পড়বে। তো গত বছর যেগুলো পড়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাখ্যা 3টা সঠিক হয়। তবে অবশ্যই এমনটা নয় যে সবগুলোই হবে, পড়বে, পড়ে অ্যান্সারটা করবে। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচনের ক্ষেত্রে, আবার বলছি, প্রশ্নটা পড়ার পরে 2-3বার পড়লে অ্যান্সারটা ঠিক বেরিয়ে আসবে। এরপরে তাহলে আমার এখানে 2 পেজ লাগলো, অর্থাৎ এসএকিউ করতে 2টো পেজ, মোট 4টে পেজ শেষ হলো। আমার 5 নম্বর পাতায় শুরু হচ্ছে গ বিভাগ। গ বিভাগে কটি প্রশ্ন করতে হয় না, গ বিভাগে প্রশ্ন করতে হয় 11টি, দেওয়া থাকে 16টি, 5টি এক্সট্রা থাকে। তুমি পারলে সিরিয়াল করবে সম্ভব হলে, আর যদি না হয় অন্তত 2-এর সমস্ত প্রশ্নগুলোকে একটা জায়গায় করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে 5 নম্বর পেজে 3টা, 6 নম্বর পেজে 3টা, 7 নম্বর পেজে 3টা, 8 নম্বর পেজে 2টো, এবং 8 নম্বর পেজে বাকি ওই অংশটা ছেড়ে দেবে। 8 নম্বর পাতায় গিয়ে শেষ হবে তোমার গ বিভাগ এবং 2 নম্বর মানের প্রশ্ন। 2 নম্বর মানের প্রশ্ন 2টো লিখলে, 4 নম্বরে লিখলে, তারপরে 8 নম্বরে লিখলে, এমনটা করবে না। সমস্ত 2গুলো যেন অন্তত পরপর 4টে পেজ, আমি বলছি 4টে পেজ রাখবে 2 নম্বর জন্য। তাহলে আমার এখানে লেখা হয়েছে 22টা প্রশ্নের জন্য তুমি এখানে সর্বাধিক 60 মিনিট, 55 থেকে 60 মিনিট ব্যবহার করতে পারবে। সবগুলোকে যোগ করবে, দেখবে 170 মিনিট হচ্ছে। 180 মিনিটের মধ্যে 170 মিনিট তোমার যদি লেখা যায়, 10 মিনিট রাখবে রিভাইজ করার জন্য। তোমার মার্জিন টার্জিনের এই বিষয়গুলো আগে দেখেছো, খাতা কী করে ফিল আপ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তোমাদের বলেছি। তো 8টি বাক্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের এখানে বিভাগ থাকে 4টি, ঘ.1, ঘ.2, ঘ.3, ঘ.4। এই 4টে বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন করতেই হবে, এবং বাকি 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হচ্ছে। তো এখান থেকে এবং উপবিভাগে তোমাকে 15-16টি বাক্যে একটি প্রশ্ন উত্তর দিতে হয়। যদিও 15-16 বাক্যে হয় না, একটু বেশি সময় লাগে। মানে তোমার যদি 8টি পয়েন্ট হয় উপসংহার ছাড়া, 8টি পয়েন্টে যদি
তিনটে করেও হয় তাহলে 24টি লাইন হয়, উপসংহার এবং ভূমিকা আরও তিনটে লাইন বা 4টে লাইন, 28-30 লাইন নর্মালি হয়ে যায়। তো এই 8 নম্বর মানের একটি প্রশ্নের জন্য তোমার বরাদ্দ সময় 25 মিনিট। এখানে 3টে প্রশ্ন থাকে, 2-3 নম্বর থেকে, মানে 2 এবং 3 নম্বর অধ্যায় থেকে একটি, 4-5 থেকে একটি, 6-7 থেকে একটি, এইভাবে দুটো অধ্যায় মিলিয়ে একটি 8 নম্বরের প্রশ্ন। এখানে 1 নম্বর এবং 8 নম্বর অধ্যায় থেকে কোনো 8-এর প্রশ্ন থাকে না, সেখানে 2 এবং 4 প্রশ্ন থাকে। আমরা লেখার পদ্ধতি জানব। এগুলো তো সাজেশন, সাময়িক পত্র, সংবাদপত্র, ইতিহাসের উপর সংবাদপত্রের গুরুত্ব, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, একটা উত্তর দেখো লেখা রয়েছে এবং এটা ইম্পর্ট্যান্ট। নতুন সামাজিক ইতিহাস শুধুমাত্র যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে যুদ্ধ বিষয়ক আলোচনা সীমাবদ্ধ নেই। নতুন এখানে যুদ্ধের খুঁটিনাটি বিষয়েও যে যুদ্ধকে প্রভাবিত করে ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা সামরিক ইতিহাসে আলোচিত হয়েছে। অর্থাৎ এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধের খুঁটিনাটি বিষয়ে যে যুদ্ধকে প্রভাবিত ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা ইতিহাসে আলোচিত হয়েছে। সামরিক ইতিহাস থেকে কোনো রাষ্ট্র বা জাতি বা সংগঠনের যুদ্ধাস্ত্র, রণকৌশল, সামরিক পোশাক পরিচ্ছদ প্রভৃতির বিবর্তন সহ বিভিন্ন সময়ের সংগঠিত যুদ্ধের কারণ, পদ্ধতি, সমরসজ্জা, যুদ্ধের আদর্শগত দিক প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানা যায়, যেগুলি যুদ্ধকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তাই আধুনিক সামাজিক ইতিহাসে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের উত্তর লিখতে বলে 2-3টি বাক্যে প্রশ্ন থাকে। তোমার দেখে মনে হচ্ছে 2-3টি বাক্য, এটা বোর্ডেরই উত্তর, আবার এখানে বোর্ডেরই প্রশ্ন। তো এই প্রশ্নের সাথে লেখার সম্পর্ক অনেকটাই আলাদা, একটু বেশি লিখতেই হয়। আমরা এই সাজেশনগুলো দেখেছি, স্থানীয় আঞ্চলিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সরকারি নথিপত্র। দেখো, সরকারি নথিপত্র বলতে কে বোঝে, এই প্রশ্নটা দেখো না। সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ সহ সরকারি আধিকারিকদের গোপন ও প্রকাশ্য লেখা চিঠি। গোপন চিঠি হতে প্রকাশ্য চিঠি হতে পারে, প্রতিবেদন, বিবরণ, সমীক্ষা, নোটিশ প্রভৃতি। এই সব নথি থেকে সরকারি মনোভাব, পদক্ষেপ, উদ্যোগ প্রভৃতি জানার পাশাপাশি ওই নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যায়। যেমন হান্টার কমিশন রিপোর্ট থেকে শিক্ষা সম্পর্কিত এই বিষয়গুলো রয়েছে। নিম্নবর্গের ইতিহাস চর্চা, এটা 1 নম্বর প্রশ্নের মহাবেজখানা। যেটা 4 নম্বরের এই জায়গা থেকে যে প্রশ্নটা দেখবে যে সোমপ্রকাশ বা বঙ্গদর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধ উন্মেষে কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল, বা রাজনৈতিক পত্রিকা হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। সেই সময়কার সমসাময়িক যতগুলো পত্রিকা বেরিয়েছিল তার মধ্যে সোমপ্রকাশ পত্রিকা কেন অন্যতম, এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। তুমি তার প্রকাশকাল লিখছো, কে সম্পাদক লিখছো, কতদিন চলেছে লিখতে পারো, কিন্তু সমসাময়িক যে সমস্ত পত্রিকাগুলো বেরিয়েছে তাদের মধ্যে ওই পত্রিকা কেন অন্য থেকে আলাদা, তার ভূমিকা কী ছিল, সেটা তোমাকে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ এটাই তো গুরুত্বপূর্ণ, যেটা স্যাররা দেখতে খুঁজেন যে তুমি অন এভারেজ লিখছো না একটুকু আলাদা লিখছো। তো এই বিষয়টা এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, এটা প্রথমেই আমরা আলোচনা করেছি। এই প্রশ্নের উত্তর মেকলে মিনিট কি, এই মেকলে মিনিট কি বা মেকলে সাহেব তখনকার দিনের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তার ভূমিকা কী ছিল, ব্যাপারটা কি এখানে ছোট করে। শ্রীরামপুত্র, এই 3 আইন, আমি সমস্ত প্রশ্নগুলো পড়ছি না, আমি একটু দ্রুত শেষ করতে, কারণ হাতের সময় তো তোমাদের খুব কম। নেক্সট হচ্ছে যে নববিধান, তারপর বামাবোধিনী পত্রিকা। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর দ্বিতীয় অধ্যায়ে, সেটা যে হুতুম পেচার নকশা গ্রন্থে সমকালীন মানে ঊনবিংশ শতকে বাংলা সমাজ সংস্কৃতির চিত্র। তা তুমি কি লিখছো, কে লিখেছিল, তার প্রকাশকাল কি, এটা তো কমন। তার বিষয়বস্তু, অর্থাৎ তিনি যা ফুটিয়ে তুলতে চেয়েছেন, কিভাবে ওই সময়ের সমাজ জীবনের ছবি তুলে ধরেছেন, তার 4
4টে কারণ কিন্তু তোমাকে এখানে ডিসকাস করতে হবে, প্যারা করেই হোক, পয়েন্ট দিয়েই হোক। অর্থাৎ তুমি যদি একটানা লিখবে না, অনুচ্ছেদের মধ্যে যথেষ্ট গ্যাপ দেবে, ঠিক আছে। এরপরে উডের নির্দেশনামা, নারী শিক্ষার প্রসারে, এটা আশা করি আসবে না, কারণ গতবারে বিশ্বজিৎ বিদ্যাসাগরের প্রশ্ন এসেছিল বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে। এটা যে কারণে শিক্ষার প্রসারটা দেখে রাখবে। তবে খেয়াল রাখবে বিদ্যাসাগর তিনি কি কি করেছিলেন, অর্থাৎ তিনি নারী শিক্ষার জন্য নানান কাজ করেছিলেন, এটা তুমি এটা কমন লেখা, কিন্তু কোন সালে কত কি করেছিলেন, কোথায় কটি স্কুল খুলেছিলেন, কি কলেজ খুলেছিলেন, কোনখানের জন্য টাকার দরবার করেছিলেন, এই তথ্যগুলোকে একত্রিত করতে পারলেই কিন্তু তোমার উত্তরটা সঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। শিক্ষা বিস্তারে খুব গুরুত্বপূর্ণ রামমোহন রায় এবারে হয়তো আসবে, এটাই। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ডেভিড হেয়ারের ভূমিকা, মেকলে কে কি পাশ্চাত্য শিক্ষার জনক বলা যায়, এই উত্তরটা 4 নম্বরের দেখো কিভাবে লেখা আছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ক্ষমতা দখলের পর পাশ্চাত্য শিক্ষা প্রসারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের ধারণা ছিল এদেশের আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারিত হলে ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনা প্রসার বৃদ্ধি পাবে এবং তারা ব্রিটিশ সরকার বিরোধী হয়ে উঠবে। ফলে তারা প্রাচ্য ভাষা ও সংস্কৃতির চর্চাকে গুরুত্ব দিয়েছিলেন, অর্থাৎ ইংরেজি শিক্ষক এই বিষয়টি চাইছিলেন না। কোম্পানি উৎসাহী না হলেও খ্রিস্টান মিশনারিরা দেশের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ নেয়, তবে তাদের উদ্দেশ্য ছিল আলাদা। সমকালীন শিক্ষার দীনতা উপলব্ধি করে 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইনের মাধ্যমে কোম্পানি সরকারকে বাৎসরিক 1 লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করার নির্দেশ দেয়, তবে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের ফলে তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্যারায় গেল। তৃতীয় প্যারা জনশিক্ষা প্রসারের উদ্দেশ্য। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি তৈরি হয়। তার মানে এখানে দ্বন্দ্বটা গেল, পাশ্চাত্যের দ্বন্দ্বর পরে জনশিক্ষা কমিটি গঠন হলো। তো সেখানে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং কাকে সভাপতি নিযুক্ত করেন না মেকলেকে। মেকলে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উগ্র সমর্থক ছিলেন, তাহলে তিনি অবসান ঘটাতে চেয়েছিলেন এবং পাশ্চাত্যকে প্রবর্তনের দাবি জানিয়ে বেন্টিংয়ের কাছে প্রস্তাব দেয়, যা মেকলে মিনিট। তার মানে মেকলে মিনিটসটা তোমার এখানে চলে এলো। এইভাবে লেখাটা রয়েছে, তো এটা এখানে শেষ হয়েছে। তো এইভাবে তুমি কিন্তু লেখার চেষ্টা করবে। এরপরে 8 নম্বর মানের কি প্রশ্ন হতে পারে না, ডিরোজিও নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ, এগুলো জেনেছ। বাংলার নবজাগরণের প্রকৃতি এবং সীমাবদ্ধতা, মনে করো এইটার ভূমিকাটা, বাংলার নবজাগরণ বলতে কে বোঝো, 2 নম্বরের প্রশ্ন এলো, বা এই প্রশ্নটাতে ভূমিকায় কি লিখছো দেখো। 19 শতকে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাবে বাংলা তথা ভারতের মধ্যযুগীয় কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতার পরিবর্তে যুক্তিবাদ, মানবতাবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ প্রভৃতির উপর ভিত্তি করে ধর্ম, সমাজ, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সকল ক্ষেত্রে যে সংস্কার আন্দোলনের সূচনা হয় তাকে ইউরোপের রেনেসাঁর সঙ্গে তুলনা করে বেশিরভাগ ঐতিহাসিক একে বাংলার নবজাগরণ বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ 2 নম্বরের ক্ষেত্রে এটা লিখছ, বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি এটাকে ভূমিকা হিসাবে লিখবে। রামমোহনের সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং কীভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল সে বিষয়টা, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক, এই বিষয়গুলো এটা তোমরা নিশ্চয়ই জানো, সায়েন্স সবাই দেখেছ। তো এরপরে আমরা আসবো, সেটা হচ্ছে প্রতিরোধ এবং বিদ্রোহ। এখানে এক খেয়াল রাখবে, যতগুলো প্রতিরোধ এবং বিদ্রোহ সেই সময় গড়ে উঠেছিল তাদের বেশ কিছু সাদৃশ্য ছিল, সেটা কারণে বলো, সেটা ফলাফলে বলো, সাদৃশ্য ছিল। সেই সাদৃশ্যগুলো এবং ফলাফলের সাদৃশ্যগুলো, কারণের সাদৃশ্য, ফলাফলের সাদৃশ্য, এই বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতেই হচ্ছে। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠিত হয়েছিল, তারপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহী চরিত্র, খুদকাঠি প্রথা, আচ্ছা এগুলো সব জানো তোমরা, আগেই সাজেশন অনেকবার দিয়েছি। আমি জাস্ট আজকে বলার বিষয় যে উত্তর কিভাবে করবে সেই বিষয়ের জন্য আসাম নীল কমিশন কেন গঠিত হয়েছিল, সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, নীল বিদ্রোহে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা কী ছিল, ফরাজি আন্দোলন, বারাসত বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ
আর নীল বিদ্রোহের প্রকৃতি কারণ গুরুত্ব বিশ্লেষণ। এই যেটা বলছিলাম যে 19 শতকে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলিতে কী প্রকার সাদৃশ্য লক্ষ্য করা যায়। তা সাদৃশ্য মানে যতগুলো উপজাতি বিদ্রোহ হয়েছে তার কারণ এবং তার ফলাফলে সাদৃশ্য: ঐত্যধিকারী ভূমি রাজস্ব, মহাজন শ্রেণীর অত্যাচার, দিকু সম্প্রদায়ের অত্যাচার, অরণ্য আইন, এই চারটে কমন। ফলাফলে সাদৃশ্য দেখো, পৃথক প্রদেশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ সীমান্ত এজেন্সি, সাঁওতাল পরগনা ইত্যাদি এদেরকে একটা জায়গায় কেন্দ্রীভূত করে দিতে চেয়েছিল। চতুর্থ অধ্যায়ে তোমার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইলবার্ট বিল ভীষণ গুরুত্বপূর্ণ। 1857 সালের বিদ্রোহে শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা কী ছিল, বা শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এই প্রশ্নগুলো আমি বলছি যে এই প্রশ্ন তোমরা সাজেশন দেখেছ। মহারানীর ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য চতুর্থ অধ্যায়, এখানে 4 মার্কসে, এটা 2 মার্কসও আসতে পারে। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। তো আনন্দমঠ উপন্যাস দেখো অনেক কিছুই লেখা যায়, তার মধ্যে আনন্দমঠ প্রথম শিখিয়েছিল দেশকে মা হিসাবে ডাকতে। বন্দে মাতরম গানের প্রভাবটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। আচ্ছা, জমিদার স্বভাব, তারপর আমি সব পড়ছি না। নেক্সট হচ্ছে যে প্রশ্নটা, শিক্ষিত বাঙালি সমাজের একটা অংশ মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল কেন, এই প্রশ্নের উত্তর দেখো কি লিখছে না, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ মনে করেছিল যে বিদ্রোহীরা সফল হলে ভারতীয় মধ্যযুগী সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ইংরেজরা যে সুশাসন প্রতিষ্ঠা করতে শুরু করেছিল তা ব্যাহত হবে। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ইংরেজ সরকারের অধীনে কর্মরত ছিল। বিদ্রোহীরা সফল হলে কাজ হারাবার সফল হয়ে গেলে তাহলে কাজ হারাবার আশঙ্কায় তারা মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল। এই বিষয়টা তোমাকে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। 8 মার্কসের এখান থেকে 3-4টে প্রশ্ন রয়েছে। মহাবিদ্রোহী চরিত্র, রেখায় এবং লেখায় অর্থাৎ বই এবং ছবি আঁকায় জাতীয়তাবাদের বিকাশ, তুমি ওখানে সব করেই ফেলছো। আনন্দমঠ, গোরা এই উপন্যাসগুলি। 19 শতকে ভারতের মধ্যে জাতীয় চেতনা উন্মেষের কারণসমূহ আলোচনা করো, এই বিষয়টা রয়েছে। তারপরে আমরা পঞ্চম অধ্যায়ে এলাম, শ্রীনিকেতন বিশ্বভারতীর প্রতিষ্ঠার উদ্দেশ্য, গুটেনবার্গ, জাতীয় শিক্ষা পরিষদ, লাইনোটাইপ, বসুবিজ্ঞান মন্দির, ISES, জেমস অগাস্টাস হিকি, উইলিয়াম কেরি স্মরণীয় কেন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বিখ্যাত এবং স্মরণীয় কেন। এই স্মরণীয় করার ক্ষেত্রে খেয়াল রাখবে সেই সময়ে যাদেরকে আমরা স্মরণীয় বলছি তারা ওই জগতে কি নতুন কিছু এনেছিল, অর্থাৎ তারা কেন ব্যতিক্রমী, তাই তো স্মরণীয়, সেটা কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। অর্থাৎ তথ্যবহুল করার কথা আমি বলছি। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক খেয়াল রাখবে। এক্ষেত্রে উত্তরের যে পাঠটা হবে যে পাঠ্য বইয়ের সহজলভ্যতা, মূল্য হ্রাস, ভুল ত্রুটির সম্ভাবনা কমে গেল, সেই সময়ে গড়ে ওঠা ছাপাখানার নাম এবং উল্লেখযোগ্য বই এবং পত্রিকাগুলোর কথা কিন্তু উল্লেখ করবে। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে BTI এর ভূমিকা, ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান, বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান। আচ্ছা, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, আধুনিক বিজ্ঞান চর্চার উন্নতিতে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 8 মার্কসের ওই একই জিনিস যেটা 4-এ রয়েছে সেটা 8-এ একসাথে লিখতে হচ্ছে। এটা 4-এ 2-এ আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনার পরিচয়, বাংলা ছাপাখানা বিস্তারের ইতিহাস, এই বিষয়টা। এরপরে 6ষ্ঠ অধ্যায়। তো আমার মূল বলার বিষয় হচ্ছে যে উত্তর আমি যেন টু দ্য পয়েন্ট সঠিক তথ্যবহুল লিখতে পারি, তাহলেই কিন্তু আমার ফুল মার্কস পাওয়ার, 90 মার্কস পাওয়ার, অর্থাৎ 90 পাওয়ার আমি পাই বা পেতে পারি। অনেকে স্টুডেন্ট পায়, আমাদের যারা খাতা দেখেন এখানে দেখেছি 90 দিতে। তো কিছু মাধ্যমিকের খাতাও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, সেটা কীভাবে লিখেছে একটু দেখবে, ঠিক আছে। মাদারি পাশি কে ছিলেন, এগুলো প্রত্যেকটা, আল্লুরি সীতারামজু কে ছিলেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী কেন যোগদান করেনি, কৃষক শ্রেণী সরে দাঁড়ায় কেন, কৃষকরা কি ভেবেছিল, ঠিক আছে, কৃষকরা তখন কি ভেবেছিল বলো তো। তেভাগা আন্দোলন, মে দিবস পালন,
সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল, বিরাট ষড়যন্ত্র মামলাটি কি, দুজন অতিরিক্ত নাম লিখতে বলেছে। তাম্রলিপ্ত জাতি সরকার কেন গঠিত হয়, 4 মার্কসের ওয়ার্কস অ্যান্ড পেজেস পার্টি, বারদৌলি সত্যাগ্রহ কেন এবং তার গুরুত্ব, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বারদৌলি সত্যাগ্রহ হয়তো আসবে, এটাই এমন ভেবে নেওয়া হচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা বা কৃষকরা কেন সেই আন্দোলন করেনি, এটা তো যেটা দরিদ্র মানুষেরা দাম বেশি থাকার কারণে সদস্যদের প্রতি অনীহা, আর বিলিত দ্রব্যের দাম কম, এই বিষয়টা। চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং আইন অমান্য পর্বে কৃষকদের ভূমিকা, এই বিষয়টা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা যে পরের চ্যাপ্টারের 7ম অধ্যায়ে রশিদ আলী দিবস, দীপালি সংঘ, দলিত কাদের বলা হয়, কেন বলা হয়, পুনা চুক্তি, অ্যান্টি সার্কুলার সোসাইটি, এই যে কতগুলো নাম, মাতঙ্গিনী হাজরা ননি, এই যে নামগুলো, এগুলোর একটু করে ভূমিকা তোমাকে কিন্তু লিখতে হবে, সেই সময় তার ভূমিকা কী ছিল আর কি। সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি, ভাইকম সত্যাগ্রহ, এই বিষয়টা। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকর বিতর্ক, তাদের দুজনের মনোভাবের মধ্যে যে তফাৎ, একজন কি চাইতো, দলিতদের যে অস্পৃশ্যতা থেকে দূরে থাকার বিষয়টা, মন্দির মসজিদে ঢোকা যাবে কিনা এই বিষয়টা তিনি আন্দোলন করেছিলেন। আর এদিকে আম্বেদকর কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে তারা যেন দলিতরা মজবুতি জায়গায় যায়, এই বিষয়টা। এই দুজনের মধ্যে কিছু আদর্শগত তফাৎ ছিল, এইগুলো একটু তোমাকে তুলে ধরতে হবে। 8 মার্কসের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, নারী সমাজ শুধু তো একক নারী নয়, সে সময় কোন নারীর কি ভূমিকা ছিল, তারা ব্রিটিশ বিরুদ্ধে অস্ত্র যে ধরেছিল সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে, অবশ্যই টু দ্য পয়েন্ট, এবং সেই সময় তাদের সাড়া জাগানো বিষয়গুলো উল্লেখ করতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তা সীমাবদ্ধতা কী, শেষ 8 নম্বর অধ্যায়, এবং এখানে তোমাদের 2 এবং 4 মার্কসের প্রশ্ন। তো এটা হচ্ছে যে স্বাধীনতা লাভ হয়ে গেল, তারপরে বিভিন্ন দেশীয় রাজ্য, ভারত গঠন, দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি কিভাবে ছিল, কোথায় কি সমস্যা রয়েছিল, এই বিষয়গুলোকে মূলত এই অধ্যায়ে আনা হয়েছে। কী কী কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনগুলো কী করে কাজ করলো, কখন কোন রাজ্যের উৎপত্তি ঘটলো, কী করে পুনর্বাসন হলো, তো কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ, এই অন্তর্ভুক্তি বিষয়গুলো কিভাবে হয়েছিল, হায়দ্রাবাদ এবং জুনাগড়। আচ্ছা, দেশভাগজনিত উদ্ভব সমস্যা সম্পর্কে টিকা, এই বিষয়গুলো মূলত রয়েছে। তো ইতিহাসে তোমাদের যদি প্রিপারেশন ঠিক থাকে এবং আমার আজকে দেওয়া তথ্যের ভিত্তিতে যদি উত্তর লিখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ফুল মার্কস আসবে, চিন্তার কোনো কারণ নেই, ভয় পেও না। MCQ SAQর জন্য তো সারা বই আশা করি পড়েছো, সেটা পড়লেই আশা করি পেয়ে যাবে। তবে কিছু কোশ্চেন থাকে যেটা হচ্ছে কিন্তু অভ্যন্তর থেকে, সবগুলো ওপেন হ্যান্ডেড নয়, কিছু ক্লোজ হ্যান্ডেড, অর্থাৎ কিছু গঠনমূলক বিষয় থেকে প্রশ্ন থাকে, যে ক্ষেত্রে ছেলেরা ঘাবড়ে যায়। যাই হোক, দেখা যাক, আমার মন বলছে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।